ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে ভোট কয় প্রকার, তাহলে হয়তো উত্তর হবে ভোট বহু প্রকার। মুসলিম ভোট, হিন্দু ভোট, জনজাতি ভোট, আবার মহিলা ভোট। যদিও পুরুষ ভোট নিয়ে এমন কোনো কথা হয় না, কিন্তু মহিলা ভোট নিয়ে খুব এখন কথা হয়। আমরা দেখেছি যে বাম জামানায় মহিলা ভোট নিয়ে খুব একটা সেইভাবে আলোচনার মধ্যে ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় মহিলা ভোট ব্যাংক একটা বড় জায়গা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকেই মহিলাদেরকে একদম অন প্রায়োরিটি সামনে রেখেই তিনি কিন্তু সব কিছু তার রণকৌশল ঠিক করেন। তা সে সংসদ ভবনে হোক, বিধানসভায় হোক, সব কিছুতেই মহিলাদেরকে সামনে রেখেই তিনি চলেন। এক্ষেত্রে মহিলা ভোট ব্যাংক এখন যে কোনো রাজনীতিতে মহিলা ভোট ব্যাংক কার দিকে যাবে, কোথায় কিভাবে তার ইকুয়েশন তৈরি হবে, এই নিয়ে সবসময় চুলচেরা বিশ্লেষণ হয়। 2024 সালে লোকসভা নির্বাচনে এই মহিলা ভোট ব্যাংকে একটা ক্রুশিয়াল পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। বিজেপিও মহিলা ভোট ব্যাংকের দিকে ঝুঁকছে। তৃণমূল একটা মহিলা ভোট ব্যাংকে তো একটা নিজের দিকে করে রেখেইছে, সেটা সরকারি পরিষেবার মাধ্যম দিয়ে। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রথম থেকে শুরু করে যে দেখা যায় যে নাবালিকা যিনি পাচ্ছেন হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, যিনি বিবাহযোগ্যা তিনি পাচ্ছেন রূপশ্রী প্রকল্প, আবার 25 থেকে 60 বছর এখন তো আজীবন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। এই যে পুরো মহিলাকে নিয়ে তার যে কৌশল, এইটাকে নিয়েই কিন্তু এখন দড়ি টানাটানি চলছে প্রত্যেকটা রাজনৈতিক মহলে। তা আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে মহিলা ভোট ব্যাংক কীভাবে 2024 সালে ক্রুশিয়াল পয়েন্ট হতে পারে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সিনিয়র পলিটিক্যাল জার্নালিস্ট সৌরভ ঘোষ। সৌরভদা, মহিলা ভোট ব্যাংক, আমি একটু আগে বলছিলাম যে ভোট অনেক প্রকার হয়, কিন্তু মহিলা ভোট ব্যাংক আমরা বাম জামানায় সেইভাবে আলোচিত হতে দেখিনি। এইটা যে তৃণমূলের আসার পর এই যে মহিলা ভোট ব্যাংককে কেন মহিলাদেরকে সামনে রাখলো কেন, এটা কি একটা নতুন একটা জায়গা তৈরি করেছে তৃণমূল? দেখো সোমনাথ, প্রথমেই যে কথাটা বলবার যে মহিলারাও এখন একটা ভোট ব্যাংক, এটা হচ্ছে কথা। হ্যাঁ, মহিলারা কিন্তু বাংলার রাজনীতিতে বহু দিন ধরে তারা যথেষ্ট সক্রিয় ভূমিকা, কিন্তু ভোট ব্যাংক হিসাবে এরকম ভাবে কখনো না। বলছি যে আমরা যদি কল্পনা যোশীর কথা ধরি, কল্পনা দত্ত, অগ্নিযুগের কথা ধরি, আমরা যদি চরমপন্থী আন্দোলনে দেখি, তাহলে প্রচুর মহিলাদের কিন্তু যোগদান সেখানে বাংলার মেয়েদের ছিল। পরবর্তীকালে কংগ্রেস রাজনীতিতে অনেক বাঙালি মহিলা রাজনীতিবিদরা ছিলেন। ফুলরেণু গুহ, আমাদেরই সামান্য সাংবাদিক জীবনে আমরা কিন্তু তাদেরকে মিট করেছি এবং তারা যথেষ্ট সক্রিয় ভূমিকায় ছিলেন। বামেদের জমানায় মহিলা সমিতি এবং মহিলারা একটা গুরুত্বপূর্ণ, সেখানে তো রাজনীতিটা সক্রিয়ভাবে একদম সক্রিয় এবং হাউস হোল্ড ধরে, একটি পরিবার, সেখানে পুরুষ মহিলা তাদের সন্তান, তারা সবাই সেই পরিবার কেন্দ্রিক একটা রাজনৈতিক জায়গা ছিল। মহিলারা তোমার রাজনীতিতে বাংলার, বিশেষ করে বাংলার মহিলারা রাজনীতিতে একটা সক্রিয় ভূমিকা সবসময় পালন করেছিলেন, কিন্তু সাধারণ ঘরে আমার মা, আমার পরিপার্শ্বে যে পরিবারের ওখানে যা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারা কিভাবে এখন রাজনীতির মধ্যে একটা বড় অংশ হয়ে দাঁড়ালো। ঠিক, কিন্তু এখন যেটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় না, সমকালীন পরিপ্রেক্ষিতে এটা একটা মহিলারা শুধু জনগোষ্ঠীর অংশই নন, মহিলা ভোট, তারা একটা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। এটা কেন হয়েছে তার কারণ হচ্ছে জনসংখ্যার নিরিখে যদি দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে 48 থেকে 49% হচ্ছেন মহিলারা। এবং মহিলাদের যে একটা নারীবাদী যে সাংস্কৃতিক আন্দোলন, সেটাও বহুদিনের একটা আন্দোলন। এবং এখনকার শিক্ষা দীক্ষা, কর্মক্ষেত্র, সশক্তিকরণের প্রশ্নে মহিলারা প্রচুর এগিয়ে গিয়েছে। বাংলায় মহিলাদের শিক্ষার হারটাও বেশ ভালো, যথেষ্ট ভালো। এবং একই সঙ্গে শুধু সর্বভারতীয় স্তরেও কিন্তু যদি আমরা দেখি, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে 1962 সাল থেকে শুরু করে 2024 সাল, এই দীর্ঘ পথ চলায় মহিলা ভোটারদের সংখ্যা কিন্তু 19% বেড়েছে। 19% বেড়েছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে মহিলারা ভোটের মানচিত্র একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখছেন। আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়
তার প্রার্থী করবার পরিপ্রেক্ষিতে বলো বা প্রার্থী তালিকায় বলো, সেখানে মহিলাদের যথেষ্ট পরিমাণে প্রাধান্যও দেন। এবং মানে দেশের যত রাজনৈতিক দল আছে তার মধ্যে সংসদে মনে হয় তৃণমূল সব থেকে বেশি মহিলার প্রতিনিধি পাঠিয়েছে। মহিলাদের কথা বিজেপিও বলে, যদিও বলেন শুধু না, তারা তাদের যে শাসিত রাজ্য সেখানেও লক্ষ্মী লাডলি যোজনার মতো প্রকল্প ছিল মধ্যপ্রদেশে, এখনো সেটা রয়েছে। বা রিসেন্ট শুরু হয়েছে আসামে অন্নপূর্ণা যোজনা, যেখানে মহিলাদের প্রায় 2000 টাকা মতো দেওয়া হচ্ছে। কিন্তু প্রতিনিধিত্বের প্রশ্নে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস এই দাবি করতে পারে যে তাদের জনপ্রতিনিধি হিসেবে তারা কিন্তু মহিলাদের অনেক বেশি গুরুত্ব দেন, তারা সংখ্যাতেও অনেক বেশি। এখন নিঃসন্দেহে একটা মহিলা ভোট ব্যাংক 2024-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে? অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এবং মহিলা, তুমি মানে আমাদের বাংলার পরিপ্রেক্ষিতে যদি লোকসভা নির্বাচনকে দেখো, তাহলে তুমি দেখবে যে করোনা কাল থেকে শুরু করে এই পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা তারা কিন্তু যথেষ্ট সক্রিয় থেকেছে। এবং বারে বারে আমরা বিজেপিকেও বলতে শুনেছি যে তারাও লকেট চট্টোপাধ্যায় বা অন্যান্য নেত্রীদেরকে সামনে রেখে তাদের যে মহিলা সেল তাকে তারা সক্রিয় করেছেন এবং রাজনীতিতেও তাদেরকে যথেষ্ট ভীষণভাবে সক্রিয়। অগ্নিমিত্রা পল বা প্রিয়াঙ্কা তিব্রেওয়াল একের পর এক রাস্তাঘাটে সব আছে। এবারে 24-এর আগে একটা হঠাৎ করে মহিলা ভোট ব্যাংক নিয়ে আমরা এত আলোচনা কেন করছি? তার কারণ তৃণমূল কংগ্রেস খুব আমরা সামনেই যেটা দেখলাম যে তারা লক্ষ্মীর ভাণ্ডার যোজনা ভাতা বৃদ্ধি করেছেন এবং এই ভাতা বৃদ্ধিকে কেন্দ্র করে নিঃসন্দেহে তারা মনে করছেন যে 2024-এর লোকসভা নির্বাচনে এই ভাতা বৃদ্ধি কিংবা গ্রামে 100 দিনের টাকা রাজ্য সরকার দেওয়া, মানে 500 টাকা থেকে 1000 টাকা করা, আর 1000 টাকা যারা মানে জনজাতিরা পেতেন তারা 1200 টাকা বৃদ্ধি, যারা 1000 টাকা পেতেন তাদের কাছে 200 টাকা বৃদ্ধি, কিন্তু জেনারেল কাস্টের জন্য 500 থেকে 1000 টাকা ডবল হওয়া। নিঃসন্দেহে এটার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এই দাবি করছেন বা তারা রিফ্লেকশন পাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের সভাগুলিতে কিন্তু যথেষ্ট পরিমাণে একদম সামনের সারিতে মহিলাদেরকে দেখা যাচ্ছে। এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি যে রাজনীতির মঞ্চে একটা যথেষ্ট পরিমাণে এফেক্ট, বিশেষত এটা শহরে বোঝা যাবে না, গ্রামে যে একটা অবশ্যই এফেক্ট, এটা কিন্তু কেউই অস্বীকার করতে পারছে না। একটা কথা বলি, মানে টেস্টেড, কারণ হচ্ছে 2021 সালে যখন লক্ষ্মী ভাণ্ডার বা তার ভোটের ঠিক আগে আগে যখন লক্ষ্মী ভাণ্ডার তৈরি হলো, সেখানে মানে একটা হিউজ লাইন আমরা করোনা পিরিয়ডে দেখেছি যে মানে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য একটা হিউজ মহিলাদের, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী, তার সঙ্গে দুয়ারে সরকার। অর্থাৎ 21 সালের আগে যখন করোনা কালটা চলছে তখনও কিন্তু আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডটা কার নামে হবে, সেটা বাড়ির গৃহকর্ত্রীর নামে হবে, যেখানে তিনি শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির লোকেদেরও ইনক্লুড করতে পারবেন। একদম, এটা একেবারে মহিলাদেরকে কেন্দ্র করেই কিন্তু এটা করা হয়েছিল। এবং একটা তো হুইসপারিং চলছে যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তাদের যে ম্যানিফেস্টোতে তারা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে কেন্দ্রে জোট ইন্ডিয়ার শরিক হিসেবে তারা সরকারে সামিল হতে পারলে 2000 টাকা করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সর্বভারতীয় স্তরে তারা চালু করবার সওয়ালটা করছেন। আর একটা হুইসপারিং চলছে যে কেন্দ্রে না হোক রাজ্যে 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোটের আগে 2000 টাকা এটা করে দেবেন, এরকমও একটা আলোচনা কিন্তু রয়েছে। আবার বিজেপিও তার পাল্টা বলছে যে 3000 টাকা, বিজেপি বলছে 3000 টাকা, কংগ্রেস বলছে যে জিতে আসলে বার্ষিক 1 লক্ষ করে টাকা মহিলাদের দেওয়া হবে। অর্থাৎ একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে মহিলাদের ভোট এবং মহিলাদের উপস্থিতি সত্যি ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তা না হলে তাদেরকে নিয়ে এবং তাদেরকে খুশি করবার জন্য প্রতিটি রাজনৈতিক দল এত ভাবনা চিন্তা করছেন কেন? এটা নিশ্চয়ই একটা পজিটিভ দিক। বাংলার পরিপ্রেক্ষিতে যে একটা বিশেষ আরেকটা দিক দেখা যাচ্ছে যে মহিলা ভোট ব্যাংক আমাদের এখানকার 48 থেকে 49%, তাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর না সন্দেশখালী ফ্যাক্টর। সন্দেশখালীর যে ঘটনাটা, এই প্রথম রাজ্য বিজেপি হিন্দু মুসলিম অনুপ্রবেশ অভিন্ন 370 ধারার যে অভিন্ন দেওয়ানি বিধি, এই তাদের চিরকালীন যে এই ইয়েগুলো, তাদের মুদ্রাগুলো, এগুলোর বাইরে দাঁড়িয়ে সন্দেশখালী একটা ঘটনা ভোটের আগে যেটা আমরা দেখলাম সেটা মহিলা কেন্দ্রিক ভাবেই ঘটনা, মহিলা কেন্দ্রিক, এবং এই ইস্যুটাকে কিন্তু জিয়ে রাখলো বিজেপি, রাজ্য বিজেপি। একের পর এক নেতারা গেলেন, একের পর এক নেতারা, এই প্রথম একটা কোনো ইস্যু যে ইস্যুটা
তাদের হিন্দু মুসলিম বা এই সমস্ত সেখান থেকে একজনকে প্রার্থী করে নিয়েছে, সেখান থেকে একজনকে প্রার্থীও করা, ভোটের ময়দানে তাকে নামিয়ে একেবারে, অর্থাৎ একজন অত্যাচারিতাকে প্রার্থী করা হলো। এটা একটা ভীষণ রাজনৈতিক বার্তা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি কি বলছে? বিজেপি বলছে যে বিজেপির বৈঠক, বিজেপির সভাগুলোতে দেখতে গেলেও তো আমরা দেখতে পাচ্ছি বিজেপি দাবি করছে যে ব্যাপক পরিমাণে মহিলাদের ভিড় সেখানেও আছে। তারা বলছেন অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে 1000 টাকা না আরো বেশি টাকা দেওয়া হচ্ছে। তারা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি কখনোই মহিলাদের কাছে ফ্যাক্টর হতে পারে না, তার কারণ সন্দেশখালিতে মহিলাদেরকেই অপমান করা হয়েছে। এই যে নারী নির্যাতনটাকে ইস্যু করে একেবারে ভোটের ময়দানে নামা, তার চিরাচরিত ইস্যুগুলোকে বাদ দিয়ে নারী নির্যাতনের ইস্যুটাকে নামা, এটা নিঃসন্দেহে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পরবর্তী সময়ের যে রাজনৈতিক বাতাবরণ, এই বাতাবরণে একটা পাল্টা বিজেপি একটা কাউন্টার দেওয়ার পাল্টা একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পেরেছি। না, আমি যেটা বলতে চাইছি যে লক্ষ্মী ভাণ্ডার একটা সার্বিক, মানে ওয়েস্ট বেঙ্গলের প্রায় আমার মনে হয় কত 48-49% মহিলাদের দেওয়া হচ্ছে। সেখানে একটা সন্দেশখালী, তৃণমূল বারবার বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে ম্যানিপুলেট করা হয়েছে এই জায়গাটা থেকে। সেই সন্দেশখালীর যে নারীর যে যন্ত্রণা বা নারীর অত্যাচারের যে বিষয়গুলোকে উঠে আসছে, সেটা সন্দেশখালীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটাকে ছাপিয়ে গিয়ে এটা সারা বাংলায় ছড়িয়ে পড়বে, প্রভাব পড়বে, এটা কি তোমার মনে হয় ভোট বাক্সে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু তুমি করলে সোমনাথ। এটা কিন্তু একটা দেখবারও ব্যাপার যে ভাতা বৃদ্ধি, সেটা নিঃসন্দেহে প্রান্তিক গ্রামের যিনি মহিলা, সম্পন্ন ঘরের বা সম্পন্ন ঘরে না হন, সম্পন্ন ঘরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে মহিলাদের কাছে টাকা থাকে না, তাদের স্বামীদের কাছে মানে তাদেরকে সাহায্যের জন্য মানে তারা টাকা চান। সেক্ষেত্রে মহিলাদেরকে টাকা দেওয়াটা এটা কতটা গুরুত্বপূর্ণ, নাকি তাদের কাছে গুরুত্বপূর্ণ সন্দেশখালীটা কি শুধু মহিলাদের সম্মান না, মানে ওই সার্বিকভাবে এই যে অর্থনৈতিক সাহায্য, এটা তো একটা সশক্তিকরণও বটে অবশ্যই। তো সেইটা নাকি সন্দেশখালীর এফেক্টটা কি শুধুমাত্র সন্দেশখালীতেই থাকবে, নাকি এটা সার্বিকভাবে কোচবিহার থেকে কাকদ্বীপ আর পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর পর্যন্ত ছড়াবে? এটা কিন্তু নিঃসন্দেহে একটা 2024-এর রায়দান হওয়ার পর এটাও কিন্তু একটা বড় ইস্যু, যেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু বিজেপি একটা জিনিস কিন্তু তারা টার্গেট করে ফেলেছেন রাজনৈতিকভাবে। একদিকে তো তারা রেখা পাত্রকে প্রার্থী করেছেন, অত্যাচারী তার মুখকে সামনে এনেছেন, পাশাপাশি তারা কিন্তু একটা দেখছেন যে বসিরহাট লোকসভা কেন্দ্র, সেখানে বিজেপিকে জিততে গেলে যিনি অবিজেপি অতৃণমূল যে প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু ব্যাপক ভোট কাটতে হবে, তবেই কিন্তু বিজেপি ওই জায়গাটা যেতে পারবে। ওটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, একটা বড় বড় ভোট ব্যাংক। সন্দেশখালীটা হয়তো বাদ দিলে বাকি বিধানসভাগুলো আরো বেশি করে, মানে তার জন্য তারা কি চাইছেন যে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এবং বসিরহাট দক্ষিণ, এই তিনটি হিন্দু প্রধান বিধানসভায় তারা কিন্তু জিততে চাইছেন। তারা চাইছেন যে তারা যদি ওখান থেকে সমীকরণে যদি হেরেও যান, তাহলে যদি সন্দেশখালীর বিধানসভাতে তারা যদি জেতেন বা লিড নিতে পারেন, তাহলে এটা একটা প্রমাণ হবে যে সন্দেশখালীর অত্যাচারীদের পক্ষে সন্দেশখালী রায় দিয়েছে। এটাও রাজনৈতিক, মানে বিজেপি যে পথে হাঁটছে সেটা তার ঠিক পথ, এটাও তারা মানে এটা তারা মনে করছেন। অবশ্যই তারা তো সন্দেশখালীকে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরেছেন এবং তারা চাইছেন বারে বারে যে এই 3 বিধানসভায় তাদের লিড নিতে। তাহলেও কিন্তু তারা যদি বসিরহাট হেরেও যান, তাহলেও কিন্তু এই সন্দেশখালী বিধানসভায় জিতলে পরে বিজেপি দাবি করবে যে না, লক্ষ্মীর ভাণ্ডার জেতেনি, সন্দেশখালীর অত্যাচারিতা মা বোনদের পক্ষেই রায় দিয়েছে, তাই বিজেপি জিতেছে। এবং এটার বার্তাটা তারা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিতে চান। আরেকটা কথা, তুমি প্রথমেই তোমার যে প্রারম্ভিক প্রস্তাবনায় তুমি একটা কন্যাশ্রী প্রকল্পটার কথা তুমি বলেছিলে। নিঃসন্দেহে কন্যাশ্রী প্রকল্প বা সবুজ সাথীর সাইকেল দেওয়া, এটা গ্রামে গঞ্জে একটা যথেষ্ট পরিমাণে সাড়া জুগিয়েছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই সাইকেল দেওয়ার প্রকল্পটি কিন্তু নীতিশ কুমার ব্যাপকভাবে বিহারের ভোটে তিনি কিন্তু এটা চালু করেছিলেন।
নীতিশ কুমার একটা বড় আকারে চালু করেছিলেন। আমাদের রাজ্যেও ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেয়েদেরকে সাইকেল দেওয়ার একটা প্রকল্প খুব ছোট আকারে, সেটা কিন্তু বাম জমানাতেও ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্প একটা সার্বিকভাবে দিয়েছেন এবং যাদের গ্রামে 3 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে যেতে হয় স্কুলে, তাদের জন্য এটা একটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। এখন এই কন্যাশ্রীর প্রকল্প, রূপশ্রীর বিয়ের টাকা, এটার তো একটা এফেক্ট আছে, তো সেটা কিন্তু বিজেপিও তারা কিন্তু অনুধাবন করেছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে বিগত 2 বছর ধরে তারা কিন্তু এই মহিলাদের মাঝখানে একটা বড় রকমভাবে কাজ করেছেন, বা তাদের যে ছাত্র শাখা আছে, যুব মোর্চা আছে বিজেপির, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মেয়েদেরকে আনবার একটা সক্রিয় সচেতন প্রয়াস তারা চালিয়েছেন। তাদের ব্যাখ্যাটা কি, যে লক্ষ্মীর ভাণ্ডার না হয় 25 থেকে 60 বছর পর্যন্ত মধ্যবয়সী মহিলাদের কাছে গুরুত্বপূর্ণ যারা কাজ করেন না, কিন্তু এই মহিলা গোষ্ঠীর মধ্যে তো এমনও মানুষ আছেন যারা উচ্চশিক্ষিতা, তারা কেন 1000 টাকা ভাতা তো তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে পারে না, তারা চাকরি চান, তারা আরো বড় কাজের সুযোগ চান। এই অংশের মানুষটা মহিলাদের তারা কিন্তু রিচ করবার চেষ্টা করেছেন বিগত 2 বছর ধরে। তারা কিন্তু এই মর্মে, তুমিও যদি খোঁজ নাও দেখবে, বিজেপির বিভিন্ন শাখা সংগঠন কিন্তু একদম হিসেব কষে এই অংশের মহিলাদের, এই 30 বছর 32 বছর পর্যন্ত শিক্ষিত মহিলাদের, শহুরে মহিলাদের কাছে কিন্তু রিচ করবার চেষ্টা করেছে। তবে তৃণমূল, দেখো একটা কথা, তৃণমূল কিন্তু আরও সুদূরপ্রসারী ব্যাপারটাকে খেলার চেষ্টা করে। যখন একটা মেয়ে স্কুলে ভর্তি হচ্ছে, ঠিক আছে, 5-এ ভর্তি হচ্ছে, তখন থেকে সে একটা সাইকেল পাওয়া থেকে শুরু করে সরকারি প্রকল্পে তারা প্রায়োরিটি পাচ্ছে। কন্যাশ্রী 18 বছর এ থেকে কন্যাশ্রী পাচ্ছে, আই থিঙ্ক, তাই তো, কন্যাশ্রী পাচ্ছে। তারপর হচ্ছে বিবাহযোগ্যার জায়গায় চলে গেলে সেখানে রূপশ্রী। মানে আমি বলছি যে একটা মহিলার দিক থেকে প্রথম 18 বছরে বোধহয় 25,000 টাকা পাচ্ছেন, 25,000 টাকা এককালীন টাকাটা বোধহয় তাই পাচ্ছেন। এবং কন্যাশ্রী খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি ভোট ব্যাংক তো একটা জায়গায়, মনে করো সে যখন সে নতুন ভোটার হবে, সে ভোটের ব্যাংকের, কিন্তু তার আগের থেকেই যে তৃণমূল সরকার মহিলাদের পাশে আছে, যে সে যখন নারী সত্তা থেকে সে যখন বুঝতে পারছে যে হ্যাঁ এই সরকার আমার পাশে আছে, এই অনুভবটা কিন্তু কোথাও রিলেট করে দিচ্ছে স্কুল থেকেই, তাই নয় কি? হ্যাঁ, ঠিকই বলেছো, কথাটা ঠিকই বলেছো, যে সরকার পাশে আছে বা রাষ্ট্র পাশে আছে, এই ভাবনাটা কিন্তু নিঃসন্দেহে সে ছোটবেলা থেকে ক্লাস 5 থেকেই কিন্তু সে অনুভবের মধ্যে আনতে পারছে, কারণ সে যখন কন্যাশ্রী ফর্মটা ফিল আপ করছে, টাকাটা যতটুকু হোক কিন্তু সে একটা পাবে, এবং মোটামুটি বেশ খানিকটা তার বয়স হলে পরে একটা এককালীন টাকা পাবে, যেটা দিয়ে সে উচ্চশিক্ষার দিকে বা কলেজের পড়াশোনার ক্ষেত্রে একটা কোর্স করা, বা নিম্ন মধ্যবিত্তের কাছে এটা হিউজ একটা সাপোর্ট। এটা তো একটা সাপোর্ট, এবং এই সাপোর্টটা তো মহিলা ভোট ব্যাংক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21-এর নির্বাচনে যে এত হাই ভোল্টেজ একটা নির্বাচন হয়েছিল, বহু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছিল, মানে গেল রব উঠেছিল। যে কটা মানদণ্ডে তৃণমূল কংগ্রেস এই যুদ্ধ জিতেছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে মহিলাদের, বাংলার মহিলাদের স্বতঃস্ফূর্ত সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, এটা নিঃসন্দেহে। কিন্তু 24-এর নির্বাচনের আগে সন্দেশখালীর ঘটনাটাও একটা ঘটেছে। তৃণমূল কংগ্রেস বলছে যে ওটা আমাদের ভোট ব্যাংককে ভোট ম্যানেজারদের হেনস্থা করবার একটা প্রক্রিয়া। যতটা নাম নারী নির্যাতন, তার থেকেও বেশি ফুলে ফাঁপিয়ে বলা হচ্ছে যে আমাদের শক্ত ঘাঁটিগুলোকে নষ্ট করা, অনুব্রত মণ্ডলকে জেলবন্দি করা, শাহজাহানকে জেলবন্দি করা, অর্থাৎ যারা তৃণমূলের হয়ে ভোট করেন। জ্যোতিপ্রিয় মল্লিকের, হ্যাঁ একেবারেই তাই, জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামী ছিলেন এই শাহজাহান। সুতরাং সব মিলিয়ে তারাই রাজনৈতিক পরিসরে ব্যাখ্যাটা করছেন, কিন্তু এটা একটা অবশ্যই দেখবার এবারে 2024-এর নির্বাচনে সন্দেশখালী প্রাধান্য পায় নাকি লক্ষ্মীর ভাণ্ডারের সার্বিক যে একটা ভাতা বৃদ্ধি, এইটা একটা এফেক্ট রাখে। দেখো, সম্প্রতি আমি দ্বিতীয় দফার নির্বাচন কভার করতে বালুরঘাটে গিয়েছিলাম। সেখানে একটা জিনিস কিন্তু দেখতে পেলাম, ভোর 5:30টার সময় বুথে বুথে পুরুষদের লাইনকে ছাপিয়ে মহিলাদের লাইন,
এবং তুমি অদ্ভুতভাবে এবারের এক ভোটের তো দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে ভোট দান কম হচ্ছে, ভোট দান কিছু অংশে কম, অনেকে বলছেন যে এর মানে হলো ছাপ্পা ভোট পড়ছে না। আরেকটা হচ্ছে মহিলাদের সারা দিনভর উপস্থিতি, এমনকি যেসব জায়গা অত্যন্ত মানে অত্যন্ত স্পর্শকাতর বলে পরিচিত, ধরো চোপড়ার মতো জায়গা, সেখানে গোয়ালপুকুর বলো, চাকুলিয়া বলো, রায়গঞ্জের যে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে অনেকেই মনে করেছিল গন্ডগোল হবে, সেখানে কিন্তু গন্ডগোল দেখা যাচ্ছে না। এবারে বাড়ির মহিলাদের এই যে উপচে পড়া ভিড় এবং একটা নিরাপত্তা পাচ্ছে এবং ভোট দেওয়ার একটা জায়গায় তারা, হ্যাঁ, অর্থাৎ এই লাইনে যে দাঁড়ানো ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসকে নিঃসন্দেহে এটা একটা মনোবল বাড়াচ্ছে। তারা মনে করছেন যে এটা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির যে কারণ, এই স্বতঃস্ফূর্ত একটা সমর্থন তারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবং এটা নীরব ভোটও কিন্তু হচ্ছে। নীরব ভোট সাধারণত শাসকের বিপক্ষে যায়। এবার দেখার যে কেন্দ্রের শাসকের বিপক্ষে যাবে না রাজ্যের শাসকের বিপক্ষে যাবে। যদিও মনে রাখা উচিত যে এই ভোটটা তো দেশের দিল্লির সরকার গড়ার ভোট, এটা অবশ্যই আমাদের মাথায় রাখা। তবে সৌরভ, আমি একটা দর্শকদের আমি মানে মহিলাদের ভোট ব্যাংক আমাদের পশ্চিমবঙ্গে কতটা কীরকম কী আছে একটা তথ্য দিয়ে প্লিজ। যে আমরা দেখছি যে 2024-এ মহিলাদের ভোট হচ্ছে 3.73 crore, মানে 3,73,00,000, আর পুরুষ ভোটার হচ্ছে 3,85,00,000, মানে প্রায় ওই 10 লাখের 1 মিলিয়নের মতো তফাৎ আছে। আরেকটা কথা হচ্ছে যে 2019 সালে যে মহিলাদের ভোটার ছিল তা থেকে 9.8% বেড়েছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে 2019 সালে 42টা সিটের মধ্যে 17টা সিট যেখানে মহিলাদের ভোট টার্ন আউটটা বেশি ছিল, ভোটার টার্ন আউটটা বেশি ছিল। তার মানে আমরা বুঝতে পারছি যে মহিলারা যে মানে ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে যে একটা জায়গায় যে মহিলাদের ভোট ব্যাংকটা কেন এত ইম্পর্টেন্ট, যেখানে মহিলাদের ভোট দানটাও বেশি হচ্ছে, কোথাও আবার ছাপিয়ে একটা আমরা মনে হয় দমদমের এরকম একটা এতে 2019 সালে যে মহিলাদের ভোট ব্যাংকের ভোটটা ছাপিয়েও গেছে। এই জায়গাটা কিন্তু মানে তুমি কীভাবে দেখছো যে মহিলারা যদি বেশি ভোট দেয়, তুমি যেটা একটু আগে বলছিলে যে এটা সামগ্রিকভাবে পার্টিসিপেশন বেড়েছে, তাদের ইনভলভমেন্ট বেড়েছে। বা দেখো, এমনিতে আমি তো শুরুই করেছিলাম যে এটা সারা ভারতেরই ট্রেন্ড যে যথেষ্ট পরিমাণে মহিলাদের ভোট ব্যাংক বেড়েছে। আর বাংলার ক্ষেত্রে ধরো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা, বিধানসভা, লোকসভা সবেতেই তো মহিলাদের যথেষ্ট উপস্থিতি এবং সংরক্ষণ জায়গায় রয়েছে, সেই জায়গাগুলো তো ব্যাপক উপস্থিতি। এবং তুমি দমদমের কথা বললে, দমদমে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি ওখানকার বিধায়কও বটে, রাজ্যের মন্ত্রী। এই একমাত্র মহিলাদের শাখাটা তৃণমূল কংগ্রেসের গণসংগঠনগুলির মধ্যে মহিলা শাখা কিন্তু অত্যন্ত সক্রিয়, এবং সেটা মানে এটা দৃশ্যত মানে দেখা যায় আর কি, তাদের সক্রিয়তাটা কিন্তু দেখা যায় সারা বছরের। নিঃসন্দেহে অন্যান্য দল যে ছাত্র শাখা, যুব শাখা বা শ্রমিক শাখা তারাও নিঃসন্দেহে কাজ করেন, কিন্তু মহিলাদের মিটিং মিছিল, যে কোনো বিষয়ে পথ অবরোধ, যে কোনো বিষয়ে বিক্ষোভ প্রদর্শন, এটা কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, শশী পাজা এদের নেতৃত্বে একটা বিপুল বাহিনী কিন্তু আমরা চোখে দেখতে পাই। তুমি দমদমের প্রসঙ্গটা বলে তাই বললাম, কিন্তু সামগ্রিকভাবে বাংলায় রাজনৈতিক সচেতন মানুষের সংখ্যা যথেষ্ট বেশি, এবং সেখানে মহিলাদের সরাসরি রাজনীতিতে অংশগ্রহণটাও খুবই ভালো। সেই পরিপ্রেক্ষিতে তাদের ভোটারও ভালো, মানে তাদের ভোটটা। আর একটা কথা সৌরভদা, যে লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের ভোট ব্যাংক নিয়ে আমরা কথা বললাম যে হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারটা মহিলাদের ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার এটাও তো ঠিক যে একটা বাংলার অর্থনীতিতে, মানে শুধু ভোট ব্যাংক না, ভোট ব্যাংক নিয়ে তো একটা আলাদা মানে যে কনসেপ্ট ভাবি সেটা অন্য কথা, কিন্তু অর্থনীতিতেও যে লক্ষ্মী ভাণ্ডার অনেকটা প্রভাব ফেলছে। হ্যাঁ, এইটা তো সার্বিকভাবে একটা মানে অর্থনীতিটা তো উঠে আসছে, কেননা হাতে মহিলারা যদি টাকা পান, বিশেষ করে মহিলারা টাকা পেলে যেভাবে খরচা হয় একটা পরিবারে, পুরুষের হাতে টাকা পাওয়া আর মহিলাদের হাতে টাকা পাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। খুব ভালো প্রসঙ্গ। তো এই জায়গাটাও কিন্তু সার্বিকভাবে মানে আমি আমার পরিবারে যদি একজন মহিলা তার টাকা পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছে, কিন্তু তার সন্তান সেও কিন্তু উপকৃত হচ্ছে। এই জায়গাটা কিন্তু মানে একটা যদি দেখা যায় পরিবার ভিত্তিকভাবেও কিন্তু মানুষ শুধু মহিলায় ভোট দিচ্ছে তা বলে না, মানে একটা পুরুষ বা তার অন্যান্য পরিবাররাও কিন্তু সেই দিকে কিন্তু মানে ভাবছে যে না ঠিক আছে। ঠিকই তো, মানে মহিলারা তো একটা পরিবারকে ধরে রাখেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহিলাদের হাতে টাকা গেলে পরে সেটা পারিবারিকভাবেও অনেক ক্ষেত্রে ব্যবহার হয়।
মানে এটা 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 পরীক্ষিত ওটাই বলছি যে মহিলা ভোট ব্যাংক শুধু না, মহিলার ভোট ব্যাংকের সঙ্গে পুরুষ ভোট ব্যাংকও সেখানে যোগ হয়ে যাচ্ছে মানে একটা দিক থেকে। হ্যাঁ দেখো, একটা সমালোচনা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ডোল ভিত্তিক রাজনীতি করছেন, তার প্রশাসন প্রচুর ডোল দিচ্ছে। ডোলের অর্থনীতিতে কি তা গুরুত্ব নেই? নিঃসন্দেহে গুরুত্ব আছে। শুধু তাই না, আমরা যে করোনাকাল পেরিয়ে এলাম তখন তো আমরা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেন বলেছেন, একেবারে মানে প্রথম সারির অর্থনীতিবিদরাই তো বলেছেন যে কোনো কথা নেই, মানুষের হাতে সরাসরি টাকা দিক, না হলে সেই অর্থনীতিতে সেইভাবে নগদ সংকট, ব্যাপক নগদ সংকট। বিশেষত তার আগে কিছুদিন আগে ডিমনিটাইজেশনের ঘটনাও ঘটে গেছিল। অর্থাৎ এই সব কিছু মিলিয়ে তার যে একটা জোড়া ধাক্কা, সেখানে নগদ পৌঁছে দেওয়াটা কিন্তু অর্থনীতিবিদদেরই একটা সওয়াল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই নগদ টাকা বিভিন্নভাবে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির একটা অভিমুখ এরকম আছে যে একেবারে জন্মেছে যে বাচ্চা তাকে গাছ দেওয়া থেকে শুরু করে, সবুজ শ্রী প্রকল্পে গাছ দেওয়া থেকে শুরু করে মৃত্যুর সময় 2000 টাকা দিয়ে সমব্যথী প্রকল্প, অর্থাৎ নানাভাবে নানা স্কিমে মানুষকে সরাসরি বেনিফিশিয়ারি করা। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের একটা ইউনিক দিক, যে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার এই ভাতা। কিন্তু তার বিরুদ্ধে যারা সমালোচনা করেন তারা বাংলায় যথেষ্ট পরিমাণে বড় শিল্প বিনিয়োগ হয়নি, তার ফলে একটা বেকারের সংখ্যা বেড়েছে। এবারে এই বেকারের মধ্যে তো শিক্ষিত যুবক আছে, শিক্ষিত যুবতীও আছে তো। বা এখানে একদিকে যেমন মাইগ্রেন্ট লেবারের সংখ্যা বাড়ছে বলে অনেকে যথেষ্ট, আমার কাছে স্ট্যাটিস্টিক্সটা নেই, অনেকে যথেষ্ট পরিমাণে বলেন যে প্রচুর পরিমাণে মাইগ্রেন্ট লেবার বাড়ছে। সেখানে যেমন শ্রমিকের মধ্যে মহিলা শ্রমিকও রয়েছেন, আবার শিক্ষিত মানুষ বাইরে যাচ্ছেন কাজ করতে, শিক্ষিত ইঞ্জিনিয়ার বা টেকনোক্র্যাট তারা কাজ করতে যাচ্ছেন, সেই পরিযায়ী অংশের মধ্যেও তো মহিলারা রয়েছেন, মানে শিক্ষিত মহিলারা রয়েছেন। ফলে ভাতা নিঃসন্দেহে একটা মানে সামাজিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে একটা মানুষের লড়াইয়ে ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এই রাষ্ট্রীয় সাহায্য তাকে সাহায্য করে। কিন্তু সার্বিকভাবে কর্মসংস্থান বা বিনিয়োগ, এই প্রশ্নটা অবশ্যই একটা থেকেও যায়। অবশ্যই। তবে আরেকটা কথা বলি সৌরভ দা, আমাদের দর্শকদের, মানে এই যে মানে লক্ষ্মী ভাণ্ডার মানে কারা কতটা কিভাবে সুবিধা পাচ্ছে এই আলোচনা করছিলাম। একটা সমীক্ষা আছে, প্রতিটি প্রাইমারি সার্ভে 2023, তারা বলছে যে এই লক্ষ্মী ভাণ্ডারে হাউস ওয়াইফ যারা, তারা 62% পাচ্ছে, ঠিক আছে। আর এখানে যারা নন এগ্রি লেবার যারা, তারা পাচ্ছে 12.7%। আর এগ্রি লেবার যারা কৃষি এতে কাজ করছে তারা পাচ্ছে 12.3%। আর যদি এডুকেশনের দিক থেকে দেখি, সেখানে দেখা যাচ্ছে যে ইললিটারেট, অশিক্ষিত, তারা পাচ্ছে 2.9, সব থেকে বেশি। তারপর আস্তে আস্তে কমছে। মানে আমরা দেখছি যে একদম প্রান্তিক মানুষ, এবং মানে এই ভাতাটা ছাড়া তার কাছে আর কোনো অস্ত্র নেই। এইটা হচ্ছে বিষয়। আর একটা বিষয় দেখা যেতে পারে, আমরা মানে তৃণমূল সরকার যেটা বারবার বলছে যে আমরা লক্ষ্মী ভাণ্ডারটাকে এরকম নয় যে হিন্দু মুসলিম ভাগাভাগি করা কিছু নেই, সেরকম মানে পুরো ধর্ম বর্ণ নির্বিশেষে দেওয়া হচ্ছে, এই জায়গাটা একটা বিষয় রয়েছে। আরেকটা বড় কথা, আমরা বিভিন্ন স্কিমগুলোতে দেখেছি বা বিভিন্ন এতে যে একটা দুর্নীতির প্রশ্ন বারবার উঠে এসেছে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার যেহেতু ডাইরেক্ট ব্যাংকে ঢুকছে, খুব মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে লক্ষ্মী ভাণ্ডারে কোনো সেইভাবে দুর্নীতির স্কিম, ওইভাবে দুর্নীতির কোনো প্রশ্ন ওঠে, ব্যাংক লিংকের কোনো কারণে হয়তো অনেকে পাননি, সেইটা হতে পারে যে লোয়ার লেভেলে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, একেবারে না দুর্নীতির কোনো সেইভাবে নেই। এইটা কিন্তু মানে সরকারের ক্ষেত্রে সাফল্যের জায়গাটাও দেখা যেতে পারে। মানে অনেক প্রকল্প আছে যেখানে দুর্নীতি ঢুকে গিয়ে তৃণমূলকে একটা ভাবমূর্তি, হ্যাঁ অর্থাৎ একটা ভালো কাজ, কিন্তু ওটাকে যখন রূপায়ণ করতে যাওয়া যায় লোয়ার লেভেলের দুর্নীতি দেখো, কিন্তু দুর্নীতি একটা ফ্যাক্টর হয়ে গেছে। লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। সেটা কিন্তু দেখো, লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু তাদেরই জন্য আরো বেশি করে, ওই যে 25 থেকে 60 এই অংশটা, 25 বছর বয়স থেকে 60 বছর, মমতা বলছে যে 60 বছর পরও জীবন, 60 বছরের পর তো এমনিতেই বার্ধক্য ভাতা রয়ে যাচ্ছে, পান তো। তাহলে এই মাঝখানের এই যে অংশটা পাচ্ছিলেন না, এর মধ্যে যারা তেমন কিছু কাজ করেন না, মূলত গৃহবধূ, তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় ভূমিকা পালন করেছে বা করবে। সুতরাং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই দেখবার একদিকে শিল্পায়ন, কর্মসংস্থান, সেখানে শিক্ষিত যুবকও দাবিদার, শিক্ষিত যুবতীও দাবিদার। সন্দেশখালির ঘটনা,
স্থানীয় নাকি সার্বিক মহিলাদের মান মর্যাদার হানিকারক একটা ইস্যু। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি তার সর্বাত্মক তার প্রভাব আছে। এই সামগ্রিকভাবে আলোচনাগুলো নিঃসন্দেহে 2024-এর রায় বেরোনোর পর আমাদের বিশ্লেষণ করতে হবে যে মহিলা ভোট ব্যাংকের অভিমুখটা কোন দিকে গেল। তবে আপাতভাবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এটা বলার অপেক্ষা রাখে না, এটা কিন্তু একটা ভোটের ঠিক মুহুর্মুহু সময়ে এটা কিন্তু একটা গেম চেঞ্জারের ভূমিকা। গেম চেঞ্জারের ভূমিকা তৃণমূলের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে পালন করতে পারে, এটা কিন্তু রাজনৈতিক মহলে কেউ অস্বীকার করছে না। ঠিক আছে, আমরা দেখব যে এটা গেম চেঞ্জার হতে পারে কি না 2024 সালে মানে যে লোকসভা নির্বাচন 4 জুনেই, তার আমরা এটা বুঝতে পারবো। তা এই যে আমাদের আলোচনা, এই আলোচনাতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারাও জানান যে লক্ষ্মী ভাণ্ডার তৃণমূলকে কতটা সুবিধা করে দিতে পারে না, এটা বিজেপি এইটাকে নিয়ে, সন্দেশখালী ইস্যুটাকে নিয়ে মানে কাজ করে সেটাকে তারা নিজেদের বেনিফিটেড করতে পারে কি না, আপনাদের নিজের মতামত জানান কমেন্ট বক্সে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।